জয় হিন্দ। আজ আমরা ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই অধ্যায়ের উপর আলোচনা করব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসটা করে নিয়েছি, যারা দেখোনি একটু আগের ক্লাসটা দেখে নিও। প্রথম ক্লাসটা আমরা শেষ করেছিলাম এই বলে যে আমাদের জীবদেহ গঠনকারী যত রকমের যৌগ আছে বা আমাদের জীব যে কোনো জীব গঠন করতে গেলে যে সকল যৌগগুলি লাগে সেই যৌগগুলিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। যত রকমের যৌগ আছে জীবদেহ গঠন করার জন্য সেই যৌগগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড, আর হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড। অজৈব যৌগের মধ্যে কি পড়েছিলাম? অজৈব যৌগের মধ্যে পড়েছিলাম আমরা জল, অ্যাসিড, ক্ষার, লবণ আর হচ্ছে গ্যাসীয় পদার্থ। আজকের ক্লাসে আমরা এই অজৈব উপাদানটাই পড়বো বা অজৈব যৌগগুলোই পড়বো। জৈব যৌগের মধ্যে কি পড়েছিলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো পড়েছিলাম না জৈব যৌগের মধ্যে। জৈব যৌগটা আজকে আলোচনা করবো না, জৈব যৌগটা পরের ক্লাসে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে মূলত এই অজৈব যৌগগুলো নিয়ে আলোচনা করব। মানে এগুলো কি, এর মানে জীবদেহ গঠনের ভূমিকা কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে জল। জল নিয়ে আগে দেখি আমরা। জল H2O জীব দেহ গঠনের জন্য সবচেয়ে জরুরি বা অত্যাধিক গুরুত্বপূর্ণ যে উপাদান বা যে অজৈব যৌগ সেটা হচ্ছে জল। কারণ জীবদেহে দেখেছি আমরা, জীবদেহে প্রায় 60 থেকে 80 ভাগ, কোনো বইতে 85ও দেওয়া আছে, 80 ভাগ জল থাকে। ঠিক আছে, 60 থেকে 80 ভাগ থাকে হচ্ছে জল। তো এই জলটার কি কি গুরুত্ব কি আমাদের জীবদেহ গঠনের জন্য? জলের কি গুরুত্ব আমরা দেখি একটু। গুরুত্ব বা ভূমিকাও বলতে পারি আমরা, যে জীবদেহে জলের ভূমিকা কি। জল এমন একটা যৌগ যে যৌগটা একটা দ্রাবক হিসাবে কাজ করে। আবার এখানে প্রশ্ন আসে, স্যার তাহলে দ্রাবক কাকে বলবো? দ্রাবক জিনিসটা কি? আমরা শরবত খেয়েছি, শরবত মানে চিনি আর জল যখন মিক্স করি আমরা যেটা করি শরবত বলি, তাই না? তো যখন জলের মধ্যে আমরা কি দিচ্ছি? চিনি দিচ্ছি, সুগার অ্যাড করছি এর মধ্যে, তাহলে এই সুগারটা এটাকে বলছি আমরা দ্রাবক, আর এই জলটাকে আমরা বলছি দ্রাবক। আর এই আর দ্রাবক মিলে হচ্ছে দ্রবণ। তো দ্রাবক দ্রাবক বলতে কি বুঝি? যার মধ্যে কোনো বস্তু দ্রবীভূত হয় তাকে আমরা বলছি দ্রাবক। তো জল হচ্ছে একটা দ্রাবক হিসেবে কাজ করে, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলবো না, জলের মাধ্যমে উদ্ভিদ দেহে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। উদ্ভিদ তার নিজের পাতার মধ্যে খাদ্য তৈরি করতে পারে, যাকে আমরা একটা নাম দিয়েছিলাম, তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। আমরা যখন সালোক সংশ্লেষ পড়বো দেখবো সালোক সংশ্লেষে জলের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছি, বীজের অঙ্কুরোদ্গম যেটা হয়, বীজের অঙ্কুরোদ্গম, অঙ্কুরযুক্ত উদ্গম, মানে অঙ্কুর যখন বেরোয়, আমরা কোনো শুকনো বীজ থেকে কোনোদিন অঙ্কুর বেরোতে দেখেছি? শুকনো বীজ থেকে তো অঙ্কুর বেরোয় না। অঙ্কুর বেরোতে গেলে বীজটাকে উপযুক্ত পরিমাণে জল বাতাস দিতে হয়, তাই না? তো সেই যে জল কাজ করে হচ্ছে অঙ্কুরোদ্গমে সহায়তা করে, বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে হচ্ছে জল। তাহলে জল একটা দ্রাবক, জল সালোক সংশ্লেষের প্রধান একটা উপাদান।
জল হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। আর কি পয়েন্ট বলবো, উদ্ভিদ দেহে যে খাবার এবং মানে খনিজ লবণ ইত্যাদি জলের মাধ্যমেই পরিবাহিত হয়। মানে শিকড়ের দ্বারা বা মূলের দ্বারা উদ্ভিদ যে তোমার খনিজ লবণগুলো শোষণ করে, সেই লবণগুলো জলের মাধ্যমেই কিন্তু মূল থেকে পাতায় পৌঁছায়। এগুলো যখন আমরা সংবহন করবো, ডিটেলসে আলোচনা করব। এটা ঊর্ধ্বমুখী সংবহন ঘটে। আবার যখন পাতায় যে খাবারটা তৈরি হয়, সেই খাবারটা যখন পরিবাহিত হয় সেটা কিন্তু জলের মাধ্যমেই পরিবাহিত হয়। তাহলে এই পয়েন্টটা কি লিখবো আমরা, উদ্ভিদ দেহে খাদ্য ও অন্যান্য পদার্থ মানে খনিজ লবণ ইত্যাদি জলের মাধ্যমেই পরিবাহিত হয় বা সংবাহিত হয়। এটা তো উদ্ভিদের ক্ষেত্রে গেল। প্রাণীদের ক্ষেত্রে কি বলবো, প্রাণীদের ক্ষেত্রে রক্ত, দেখেছি রক্ত আর লসিকা যে সংবহন মাধ্যম, যেটা প্রাণীদের ক্ষেত্রে পরিবহনের মাধ্যম কি, রক্ত। রক্তের প্রধান উপাদান কি, রক্ত রস বা প্লাজমা, বা তার উপাদান কি, মেন উপাদান হচ্ছে জল। রক্ত রস মানে জল, জলীয় অংশটাই হচ্ছে জল। তাহলে রক্ত লসিকার প্রধান উপাদান হচ্ছে জল। মেন ফার্স্ট কথাটাই তো বললাম না, আমাদের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, মানে কোষ পর্দার ভেতরে যে প্রোটোপ্লাজম আছে, অর্থাৎ প্লাজমা কথা মানে হচ্ছে জলীয় অংশ বা রস। সাইটোপ্লাজম বলো, প্রোটোপ্লাজম বলো, যেগুলো যেটা আছে সাইটোপ্লাজম বলো, সেই সাইটোপ্লাজমের যে জলীয় অংশ তার প্রধান উপাদানও তো জল। প্রোটোপ্লাজমের প্রধান উপাদান হচ্ছে জল, বা সাইটোপ্লাজমের প্রধান উপাদান হচ্ছে জল, তাই না? এই প্লাজম কথা মানে হচ্ছে রস বা জলীয় অংশ, এই সাইটোপ্লাজমের প্রধান উপাদান হচ্ছে জল। আরও বলি, সেটা হচ্ছে আমাদের জীবদেহ, আমাদের প্রাণীদেহ থেকে যে আমরা মূত্র নির্গমন হয় বা তোমার ঘাম নিঃসরণ হয়, মানে আমাদের এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের শরীরের একটা বিপাকজাত দূষিত পদার্থ। তো আমাদের এই শরীরে যে বিপাকজাত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয়, তা মানে শরীর থেকে নির্গমনের মাধ্যমে হচ্ছে মূত্র বা ঘাম, যার প্রধান উপাদান হচ্ছে কি, জল। তো এই হচ্ছে আমাদের জলের গুরুত্ব বা ভূমিকা। নেক্সট অজৈব যৌগ হচ্ছে অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড যখন বলছি, এর সঙ্গে আমরা ক্ষারটাকেও সঙ্গে রাখি, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। অ্যাসিড আর ক্ষার দুটোকে একসঙ্গে আমরা পড়ে নিই, ঠিক আছে? দেখো, অ্যাসিড জিনিসটা কি, আমরা প্রথমে দেখি আমরা যৌগ, একটা যৌগ যেহেতু মানে যৌগ, তাহলে যে সকল যৌগ, কথাটা প্রথমে লিখবো কিরকম, এর স্বাদ হচ্ছে, এর স্বাদ অম্ল। অম্ল মানে কি স্যার, অম্ল মানে হচ্ছে টক। যে সকল যৌগ স্বাদে অম্ল এবং যে সকল যৌগের অণুর মধ্যে কি বলবো, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। বুঝতে পারলাম না, আমি একটা উদাহরণ দিই। মনে করো HCl, আরটা বলি H2SO4। এই যে দেখতে পাচ্ছি মানে অণুর সংকেতগুলো, দেখো এর মধ্যে হাইড্রোজেন আছে, এর মধ্যেও হাইড্রোজেন আছে, মানে অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকে। অর্থাৎ যেগুলো জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়, যে মানে যৌগগুলো জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, মানে ক্যাটায়ন দেয়, এদের আমরা বলতে পারি অ্যাসিড। দুটো কথা বললাম, স্বাদে অম্ল আর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, এদের আমরা বলতে পারি অ্যাসিড। আমরা যখন দেখেছি লেবু খেয়েছি, লেবু লেবু কিরকম লাগে, টক লাগে না? লেবু টক লাগে। তারপর ভিনিগার, ভিনিগার টক লাগে, তাই তো? লেবু, ভিনিগার,
পিঁপড়ে কামড়ালে জ্বালা হয় না? পিঁপড়ে, তেঁতুল খেতে টক লাগে না? তেঁতুল, তেঁতুল। তো এর কারণ কি? এদের মধ্যে অ্যাসিড থাকে। এই যে অ্যাসিডগুলো, এতে লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি নাম বললাম? সাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে আমরা কি বললাম? স্বাদ হচ্ছে অম্ল, আর এদের মধ্যে মানে হাইড্রোজেন, এটা জলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন ক্যাটায়ন দিয়ে থাকে, তাই তো? আর উদাহরণ দিলাম কতগুলো, যেমন হচ্ছে লেবুতে সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হুলে হচ্ছে ফর্মিক অ্যাসিড। এইগুলো হচ্ছে অ্যাসিড উদাহরণ। আর অ্যাসিডকে চেনার জন্য কিছু ইন্ডিকেটর আছে। কিরকম না, একটা হচ্ছে লিটমাস, আর হচ্ছে ফিনাপথলিন। লিটমাস কি করে দেখো, লিটমাসের কাজ কি? লিটমাস একটা কাগজের মতো, জাস্ট একটা কাগজের টুকরো, লাল হয় আর নীল হয়। তো অ্যাসিডের মধ্যে যদি, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, অ্যাসিডের মধ্যে যদি নীল লিটমাসকে দেওয়া হয়, নীল লিটমাস লাল হয়ে যায়। অ্যাসিডের মধ্যে নীল লিটমাসটা লাল লাল বর্ণে পরিণত হয়। যারা এখানে অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে যদি আমরা নীল লিটমাসের কাগজকে দিয়ে দিই, এই নীল লিটমাসটা লাল হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে আসো ক্ষারে। ক্ষার কিরকম? এই ক্ষারের স্বাদ কিন্তু তিতো নয়, একটু অম্ল নয়, তিক্ত, বা তোমার বলতে পারি কটু স্বাদ। স্যার স্বাদটা বুঝতে পারলাম না, কটু স্বাদ বা তিক্ত স্বাদ কি? আমরা সাবানের স্বাদ দেখেছি কিরকম, সাবান কিরকম? তবে আমি বলছি এগুলো তোমরা কিন্তু মুখে নিও না। এই অ্যাসিডের আবার দু রকমের ভাগে পরে আসছি, তাও আগে খারটা বলি। খার তিক্ত হতে পারে বা কটু হতে পারে, সাবানের যেমন স্বাদ, বা তোমার করলার যে স্বাদ, যে স্বাদটা কেমন, তিক্ত হয় বা কটু হয়। কি বলে একে? সিবিএসসি বোর্ডে কি বলে? বিটার ইন টেস্ট। টেস্ট হচ্ছে বিটার। আচ্ছা, আর এদের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোক্সিল, মানে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দেয়। ঠিক আছে, এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দেয়। এই কি বলা হয়? ক্ষার। যেমন ক্ষার কি? সাবান, তারপরে সোডা, এগুলো হচ্ছে ক্ষারের উদাহরণ। আর ক্ষার কি কেবল চিনবো, মানে আমাদের লিটমাস, এখানে ক্ষারের মধ্যে যদি আমরা লাল লিটমাস দিই, লাল লিটমাসটা নীল বর্ণে পরিণত হয়। এইভাবে আমরা ক্ষারটাকে চিনবো। তবে বারবার একটা কথা বলে দিই, অ্যাসিড বা ক্ষার কখনোই যেন টেস্ট করতে যাবে না। কারণ যেগুলো স্বাদে অম্ল বললাম ঠিক আছে, কিন্তু অ্যাসিড, অনেক অনেক অ্যাসিড আছে যেগুলো কিন্তু খুব হার্মফুল, ক্ষতিকারক। কীরকম না, যেমন ধরো ওইগুলো তীব্র অ্যাসিড বলা হয়। যেমন ধরো তোমার HCl বা H2SO4, এগুলো যদি মানে এগুলো ক্ষত তৈরি করে, ক্ষত করে মানে ঘা হয়ে যাবে, কিন্তু এগুলো এগুলো কিন্তু খুব ক্ষতিকারক, মানে এগুলো কখনোই কিন্তু তোমরা টেস্ট করতে যাবে না। বুঝতে পেরেছো? তো যে কারণে মানে অ্যাসিডের সম্পর্কে বললাম, ক্ষার সম্পর্কে বললাম। অ্যাসিডের সম্পর্কে কি বললাম? অ্যাসিড হচ্ছে স্বাদে অম্ল, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস মানে ক্যাটায়ন দেয়, আর এখানে নীল লিটমাস কাগজকে লাল বর্ণে পরিণত করে। এটা হচ্ছে অ্যাসিডের ধর্ম। আর ক্ষারের ধর্ম কি বললাম? ক্ষার বললাম হচ্ছে স্বাদে হচ্ছে তিক্ত বা কটু, আর এদের জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। এবং এখানে যদি আমরা লাল লিটমাসকে বা কাগজ ডোবাই, তাহলে লাল লিটমাসটা নীল বর্ণে পরিণত হয়। এটাই হচ্ছে ক্ষার এবং অ্যাসিড, দুটো সম্পর্কে বললাম। একটা জিনিস পরিষ্কার, যে যদি কোথাও মনে করো কোনো একটা পাত্রের মধ্যে অ্যাসিড আছে, তীব্র মানে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, এর তীব্রতা কমানোর জন্য এর মধ্যে কিন্তু আমরা ক্ষার দিলে আস্তে আস্তে ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে, মানে অ্যাসিডের ধর্মকে ক্ষার আস্তে আস্তে প্রশমিত করে। তো এই যে মাত্রাটা, এটা আমরা মাপি পিএইচ দ্বারা। এই যে অ্যাসিডের তীব্রতা বললাম না, এই যে অ্যাসিডের তীব্রতা বললাম, এই তীব্রতাটা মাপা হয় পিএইচ দ্বারা। কিরকম? মনে করো এই একটা পিএইচ স্কেল, এটা তোমরা একটু জেনে রাখো। এটি যদি আমাদের পিএইচ স্কেল হয়,
তাহলে এখানে ধরো 1 থেকে 14 পর্যন্ত আছে স্কেল, 1 2 3 4 5 6 7 8 9 8 9 10 11 12 13 14, মনে করো 1 থেকে 14 পর্যন্ত আছে, এটা 7। এই 7টা হচ্ছে প্রশম। যদি পিএইচ এর মাত্রা, তাহলে পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে সাধারণ, এটা মানে একটু ডিফিকাল্ট হয় সংখ্যা বলতে গেলে, যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব, বুঝতে পেরেছো? হাইড্রোজেন আয়নের যে ঘনত্বটা তাকে আমরা পিএইচ বলি। দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বটাকে আমরা বলছি পিএইচ। এটা সংক্ষেপে জেনে রাখো। তো যদি পিএইচ স্কেল এরকম হয়, যদি মানে পিএইচ 7 হয় তাহলে সেটা হচ্ছে প্রশম বা নিউট্রাল, আর যদি 7-এর বেশি হয় তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো ক্ষারীয় দ্রবণ, আর যদি 7-এর চেয়ে কম হয় তখন তাকে আমরা বলবো অ্যাসিড। পিএইচ স্কেল, পিএইচ মাপা হয় না, মাটির পিএইচ মাপা হয়, অনেক সময় জলের পিএইচ মাপা হয়, মাছ চাষের আগে জলের পিএইচ দেখা হয়, মাটির পিএইচ দেখা হয়। কেন দেখা হয় না? সেই মাটিটা বা জলটা ক্ষারীয় না অ্যাসিডিক সেটা দেখা হয়। কীভাবে দেখা হয়? যদি তার মধ্যে মানে পিএইচ স্কেল দিয়ে দেখা হয়, যদি পিএইচটা 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অ্যাসিডিক, আর যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে মানে ক্ষারীয়, আর যদি মানে 7 হয় তাহলে হবে প্রশম বা নিউট্রাল। এইভাবে আমাদের মানে পিএইচ দেখা হয়। এটা কেন বললাম? এই কারণেই আমরা জানলাম এটা, না আমাদের মানে জীবদেহে কিছু কিছু বিক্রিয়া পিএইচ, নির্দিষ্ট পিএইচে, বিভিন্ন পিএইচে বিভিন্ন রকম কাজ করে, অর্থাৎ পিএইচের মাত্রাটা ঠিক রাখতে হয়। বুঝা গেল? যেমন ধরো ওই ক্ষারীয় মাধ্যমে বিভিন্ন উৎসেচক কাজ করে, সেগুলো আমরা যখন পরিপাক করবো তখন আমরা বলবো। তবে এটুকু জেনে রাখো, তাহলে অ্যাসিড সম্পর্কে কি জানলাম? সাদে অম্ল হাইড্রোজেন আয়ন দেয়, নীল লিটমাসকে লাল করে, আর 7-এর চেয়ে কম হলে, পিএইচ যদি 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা অ্যাসিডিক হয়। ক্ষার কি? স্বাদে তিক্ত বা কটু, আর হাইড্রোক্সিল আয়ন দেয় জলীয় দ্রবণে, আর লাল লিটমাসকে নীল করে, আর হচ্ছে 7-এর চেয়ে বেশি, পিএইচ হচ্ছে 7-এর চেয়ে বেশি, তখন সেটাকে আমরা ক্ষার বলবো। এবারে দেখি অ্যাসিডের গুরুত্ব বা ভূমিকা বলি। অ্যাসিডের ভূমিকা কি, মানে জীবদেহে অ্যাসিডের ভূমিকা কি আর ক্ষারের ভূমিকা কি সেটা জানবো। প্রথমত অ্যাসিডের ভূমিকা দেখি। দেখো, জীবদেহের বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন মানে উৎপন্ন অ্যাসিডগুলো বিভিন্ন বিপাক কার্যে অংশগ্রহণ করে। কি বললাম? বিপাক কার্যে অংশগ্রহণ করে, বিভিন্ন জীবদেহের বিভিন্ন বিপাক কার্যে অংশগ্রহণ করে। এবারে বিপাক জিনিসটা কি না, জীবদেহের মধ্যে বা জীবকোষের মধ্যে অনবরত যে গঠনমূলক এবং ভাঙনমূলক মানে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে চলেছে তাকে বলা হয় বিপাক। তো এই বিপাক কার্যে অংশগ্রহণ করা হচ্ছে অ্যাসিড। 2 নম্বর, একটা উদাহরণ দিই আমরা। মনে করো আমাদের পাকস্থলী, পরিপাক যখন পড়বে না তখন এগুলো ডিটেলস পড়বো। পরিপাক যখন পড়বো তখন দেখবো পাকস্থলীর মধ্যে একটা গ্যাস আছে, পাকস্থলীর মধ্যে কিছু গ্ল্যান্ড আছে, মানে অক্সিনটিক গ্রন্থি, পেপটিক গ্রন্থি এরকম আছে। অক্সিনটিক গ্রন্থি থেকে তোমার HCl খরিত হয়। এই HCl কি করে, যে খাবারের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে এবং খাদ্যটাকে কিছুটা আম্লিক করে দেয়, যাতে পরবর্তীকালে উৎসেচক ক্রিয়াগুলো ভালো হয়। তো HCl এর ভূমিকা হচ্ছে ওখানে এরকম। তৃতীয়ত, অ্যাসিড কি করে, রক্তের পিএইচটাকে ঠিক রাখতে সহায়তা করে, রক্তের পিএইচ ঠিক রাখতে সহায়তা করে, আর এরকম মানে বিভিন্ন কাজগুলো করে থাকে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাসিডের ভূমিকা। সেম অ্যাজ ক্ষারের ভূমিকা কি? ক্ষারও কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে মানে অন্ত্রে একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে, আমি যেমন বলেছিলাম পাকস্থলী এখানে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, বিভিন্ন উৎসেচক ক্রিয়াকে মানে ক্রিয়াকে প্রশমিত করে, তেমনি ক্রিয়াকে ত্বরান্বিত করে, তেমনি এখানে অন্ত্রে কিন্তু একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে, যেখানে উৎসেচক ক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে ক্ষার। আর কি কাজ করে ক্ষার? দেহের মধ্যে অ্যাসিড ও ক্ষারের সমতা রক্ষা করে, দেহে অ্যাসিড এবং ক্ষারের সমতা রক্ষা করে, অ্যাসিড ও ক্ষারের সমতা রক্ষা করে, মানে ব্যালেন্স করা থাকে আর কি। এইগুলো হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের গুরুত্ব বা ভূমিকা। এরপরে চলে আসি আমরা পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে লবণ। স্যার লবণ কি?
লবণ আমরা প্রত্যেকেই পরিচিত, সল্ট। কাকে বলা হয় লবণ? তা দেখো আমরা দেখেছিলাম অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, সংজ্ঞাটা কেমন দেবো দেখো, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে অজৈব যৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলবো লবণ। তার মানে বলতে পারি অ্যাসিড প্লাস ক্ষার সমান লবণ এবং জল উৎপন্ন হয়, যাই হোক সমান লবণ উৎপন্ন হয়। কিরকম একটা উদাহরণ দেখি, যেমন HCl প্লাস একটা ক্ষার হচ্ছে NaOH সমান কি হবে স্যার? সমান হবে NaCl প্লাস H2O। এই যে NaCl এটা হচ্ছে লবণ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে লবণ। এবার দেখো লবণের ভূমিকা কি। এক নম্বর হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কিন্তু লবণ। প্রোটোপ্লাজম গঠনে সহায়তা করে হচ্ছে লবণ, অর্থাৎ প্রোটোপ্লাজমের একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে লবণ। দ্বিতীয়ত লবণ কি করে? লবণ পিএইচ বজায় রাখতে সহায়তা করে। কি বলবো? পিএইচ বজায় রাখতে সহায়তা করে। 3 নম্বর কি বলবো? 3 নম্বর বলবো হচ্ছে পেশি সঞ্চালনে সহায়তা করে লবণ। নেক্সট কি বলবো? হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সহায়তা করে লবণ। আবার কি বলবো? স্নায়বিক বার্তা নিয়ন্ত্রণে সহায়তা করে হচ্ছে লবণ। আবার আমরা একটা জিনিস পড়বো, কোষ থেকে কোষে যে কোষান্তর অভিস্রবণ হয়, সেই কোষান্তর অভিস্রবণে সহায়তা করে হচ্ছে লবণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে লবণের ভূমিকা। কি রয়ে গেল? সেটা হচ্ছে অজৈব গ্যাস। কি বলবো? অজৈব গ্যাস। দেখা যায় গেল কি, জীবদেহে অজৈব গ্যাস উৎপন্ন হয় দুটো, একটা হচ্ছে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? এবারে এদের ভূমিকাগুলো দেখা যাক। জীবদেহে উৎপন্ন অজৈব গ্যাসগুলো হচ্ছে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন কি? অক্সিজেন দেখো শ্বসনের মূল উপাদান হচ্ছে অক্সিজেন। এগুলো ভূমিকা বলছি। শ্বসনের মেন উপাদান হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেনের প্রভাবেই মানে অক্সিজেনের মাধ্যমেই খাদ্য জারিত হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, তো সেই কারণে বলবো শ্বসনের প্রধান সহায়ক অজৈব গ্যাস হচ্ছে অক্সিজেন। আবার দেখো সালোক সংশ্লেষে আমরা যখন ডিটেলস পড়বো তখন এগুলো বলবো, আপাতত একটু জেনে রাখো। সালোক সংশ্লেষের সময় এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান উপাদান। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড মানে সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষের ফলে আমাদের উৎপন্ন হয় গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6। এই যে কার্বনটা আছে না, এই যৌগের মধ্যে, এই গ্লুকোজ অণুর মধ্যে যে কার্বনটা পায়, সেই কার্বন কিন্তু উৎস কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পেরেছো? তো এই যেমন শ্বসন প্রক্রিয়া মানে প্রধান অজৈব গ্যাস হচ্ছে অক্সিজেন, তেমনি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান অজৈব গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। না শ্বসনে কি হয়? অক্সিজেন শ্বসনে অংশগ্রহণ করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড তেমনি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে এবং সেখান থেকে উৎপন্ন হয় অক্সিজেন। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে আমাদের অজৈব গ্যাসের গুরুত্ব। তাহলে দেখলাম যে জীবদেহ গঠিত হয়েছে মূলত কয়েকটি অজৈব উপাদানের সহায়তায়, যেমন হচ্ছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ এবং গ্যাসীয় মানে অজৈব গ্যাস। জলের গুরুত্ব আমরা পড়লাম, জল কি কাজ করে সেটা পড়লাম, অ্যাসিড কি সেটা পড়লাম, ক্ষার কি সেটা পড়লাম, আর লবণ কি সেটা পড়লাম, আর গ্যাসের গুরুত্ব পড়লাম। টোটালটাই আমাদের আলোচনা হয়ে গেল। ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানিও। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। জয় হিন্দ।